প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ঘটনাটি পাঠিয়েছেন উত্তর কলকাতা থেকে অন্তরা দিদিভাই। তো দিদিভাইয়ের নিজের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে উনি শেয়ার করেছেন এবং এটা কিন্তু ঘটেছিল ওনার সাথে 2011 সাল নাগাদ। তো এটা ওনার হাজব্যান্ডের চাকরির সূত্রে ওনারা যখন আলিপুরদুয়ারে ছিলেন, তো সেই সময় থাকাকালীন কিন্তু এই ইনসিডেন্টটা ঘটে। তো ওখানে গিয়ে অফিস থেকে তাদেরকে যে হাউজিংটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু ছিল মারাত্মক পরিমাণে হন্টেড। তো সেই হাউজিংয়ে থাকাকালীন তার সাথে দিনের পর দিন যে ভৌতিক অভিজ্ঞতাগুলো ঘটতে থাকে, মানে দিদিভাই বলছে যে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই তো এই হাউজিংটায় থাকতাম, কিন্তু এবার ম্যাক্সিমাম সময় দিনের আমার হাজব্যান্ড যেহেতু অফিসে থাকতো, এবার ম্যাক্সিমাম সময়টাই আমি একাই হাউজিংয়ে থাকতাম। তো এই বিষয়গুলো কিন্তু আমার সাথেই দিনের পর দিন ঘটেছিল। মানে বন্ধুরা, তোমরা যত এই দিদিভাইয়ের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো শুনবে, তোমাদেরও কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো এক কথায় বলতে গেলে আজকের ঘটনাটি কিন্তু ভীষণই রোমহর্ষক একটি ঘটনা। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভালো লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ক্রিপি ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 149। দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হয় 2011 জানুয়ারিতে। তো আমার শ্বশুর বাড়ি এবং আমার বাপের বাড়ি দুটোই কিন্তু কলকাতাতে, ওই 40 মিনিটের মতো ডিস্টেন্স। আর আমি এখানে এক্স্যাক্ট জায়গার নামটা বলছি না। আচ্ছা, আমাদের কিন্তু মানে ওই পেপারের বিজ্ঞাপনের মাধ্যমে বিয়েটা হয়েছিল, মানে বুঝতেই পারছো যে এটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। আর আমার হাজব্যান্ড জবটা পেয়েছিল 2009 এবং ও খুব ভালো পোস্টিংয়ে চাকরি করতো। আর ওর প্রথম পোস্টিংটা ছিল হচ্ছে আলিপুরদুয়ারে। তো গত 2 বছর ও ওখানে একাই জবটা করেছে এবং ওখানে ও থেকেছে, এবং যে কারণে বিয়ের পরে পরেই আমাকে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ওর চাকরির জায়গায় মানে আলিপুরদুয়ারে চলে যেতে হয়। এবং দিভাই যেটা আমাকে বলছে যে আমি যেহেতু একদম কলকাতাতেই ছোট থেকে বড় হয়েছি, মানে আমার জন্মের পর থেকে 24টা বছর আমার বিয়ের আগে পর্যন্ত আমি কিন্তু কলকাতাতেই থেকেছি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি থেকে যদি কোথাও ট্যুরেও যেত, দিদিভাই বলছে আমি কিন্তু সেখানে যেতাম না, মানে আমি কলকাতার বাইরে কিন্তু কোথাওই যাইনি। তো এই বিয়ের পর প্রথম আমি এই জায়গায় যাই। তো এবার যখন বিয়েটা ঠিক হয়েছিল, তো তখন আমার মনে একটা মানে কিন্তু কিন্তু ছিল যে আমি ওই জায়গায় গিয়ে কি করে নিজেকে অ্যাডজাস্ট করে নেব। এবার এই কলকাতার মতো একটা জায়গায় থেকে আমি মানুষ হয়েছি, বা ওখানেই আমার মানে সব কিছু। তো তারপর এই আলিপুরদুয়ার যে জায়গাটা, মানে সেটা তো এতটাও ওখানকার মতো মানে প্রপার সিটি নয়, মানে ওটা একটু গ্রাম্য মফস্বল এরিয়া। এবং ওখানে মানে যেখানটা করে আর কি আমার হাজব্যান্ডের পোস্টিংটা ছিল, ওটা কিন্তু বেশ একটু মফস্বল জায়গা। আর ওই জায়গাগুলো যেহেতু একটু পাহাড় জঙ্গলে ঘেরা, মানে বুঝতেই পারছো যে সব কিছু ফেসিলিটি হয়তো আমি পাবো না, মানে মনের মধ্যে নানান রকমের কিন্তু তখন চিন্তা কাজ করছিল। তো যাই হোক, এরপর যখন আমার বিয়েটা হয়ে যায় এবং তারপর যখন আমার হাজব্যান্ডের সাথে আমি যখন আলিপুরদুয়ারে চলে যাই, তো ওখানে যাওয়ার পর কিন্তু আমার যে ধারণাটা ওটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। তো আমাদেরকে যে হাউজিংটি দেওয়া হয়েছিল ওটা কিন্তু দোতলা ছিল। আর তখনকার হাউজিং এর যে সিস্টেমগুলো, এটা এরকম ছিল যে একটা বিশাল বড় একটা অ্যাপার্টমেন্টের জায়গা। তো সেখানে কিন্তু প্রচুর ওরকম ছোট ছোট বিল্ডিং, আর বিল্ডিংগুলো কিন্তু প্রত্যেকটাই দোতলা করেছিল। মানে এখন যেরকম ফ্ল্যাট সিস্টেমের যে হাউজিং বা কোয়ার্টারগুলো হয়, তখন কিন্তু প্যাটার্নটা ওরকম ছিল না। মানে ওগুলো ছিল হচ্ছে শুধুমাত্র দোতলা করে করে ওরকম প্রচুর ছোট ছোট পাশাপাশি বিল্ডিং। তো আমাদেরকে যে বিল্ডিংটি দেওয়া হয়েছিল এবং যে বিল্ডিংয়ে গিয়ে আমরা প্রথম উঠি, তো সেটা ছিল হচ্ছে মানে আমাদের কিন্তু একতলা পোর্শনটাই থাকতে দেওয়া হয়। তো তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এখানেই আমার সাথে এতগুলো ঘটনা ঘটে যাবে। তো আমাদের যে হাউজিংটি ছিল, আমি এখানে ওই হাউজিংটার নাম্বারও বলে দিচ্ছি। তো ওই হাউজিংটা ছিল হচ্ছে 46 নাম্বার।
তো সেখানে এবার যখন আমাদের ওই ফার্স্ট ফ্লোরটায় দেওয়া হয়, তো প্রথমে তো এবার আমি একদম অন্য জায়গায় এসেছি, তো আমার মনের যে আগের যে ভীতিটা ছিল যে ওইখানকার জায়গা বা পরিবেশটা কেমন হবে বা ওখানকার লোকজনের সাথে আমি ঠিক করে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। কিন্তু দিদিভাই বলছে, ভাই বিশ্বাস করবে না, মানে কয়েকদিনের মধ্যে আমি এতটা ভালোভাবে ওনাদের সাথে মিশে যাই, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওনারা এতটা কোঅপারেট করতেন আমাদেরকে, এবং মানে এত ভালো ব্যবহার ওনাদের, যে কারণে মনেই হতো না যে আমরা এরকম বাড়ি থেকে এত দূরে এসে থাকছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু এখানে 2 বছর থেকেছে, ওর এই ব্যাপারটাই সেরকম কোনো অসুবিধা না হলেও আমার একটু মানে প্রথম দিকে অসুবিধা হবে আমি এটাই ভেবেছিলাম। তো আমাদের যে হাউজিংটা সেটার প্যাটার্নটা একটু আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে একদম যেটা আমাদের যেহেতু একতলাতে ছিল, তাই মেন যে এন্ট্রান্সটা, সেই মেন এন্ট্রান্সে ঢুকেই হচ্ছে সামনে একটা ছোট্ট মতো ডাইনিং টাইপের। তো সেখানটা করে মানে ডাইনিং টেবিলটা পাতলে এবং সাইডে মানে একটু কিছু হাঁটার জায়গা, মানে ছোট্ট জায়গাটা। তো সেই দরজার একদম ডান সাইডে হচ্ছে ওয়াশরুম, এবং সেই ওয়াশরুমের একদম সামনাসামনি হচ্ছে কিচেনটা। আর সেই ডাইনিং এর অপোজিট দিকটা করে হচ্ছে দুটো রুম, তার মধ্যে একটা রুমকে আমি বেডরুম বানিয়েছিলাম এবং পাশের রুমটায় আমি সমস্ত কিছু জিনিসপত্রই রাখতাম। মানে খুব যে বড় এরিয়া তা নয়, একটা ফ্যামিলির জন্য একদম পুরো পারফেক্ট। আর আমাদের বিল্ডিং এর যে দোতলা পোর্শনটা, সেখানটা করে মালদা থেকে আসা একটা ফ্যামিলি থাকতো। তো ওই ভদ্রলোকটি আমার হাজবেন্ডেরই অফিসে চাকরি করতেন, এবং ওনার ওয়াইফ কিন্তু নন বেঙ্গলি ছিলেন। তো এবার নন বেঙ্গলি হলেও ওনারা যেহেতু বেশ কয়েক বছর ধরে এখানে রয়েছেন, এবং ওনার ওয়াইফের কাছে যেটা আমরা আর কি জানতে পারি, যে উনি এবং ওনার হাজবেন্ড এখানে কিন্তু আমাদের আসার আরও 5-6 বছর আগে থেকে এখানে থাকেন। তো এবার তার আগে নিশ্চয়ই ওনাদের বিয়ে হয়েছে, তো মোটামুটি বাংলাটা কিন্তু উনি খুব ভালোভাবেই বলতে পারতেন। মানে উনি যে নন বেঙ্গলি এটা কিন্তু মানে যে কেউ বুঝতে পারবে না উনি যতক্ষণ না না বলবেন, মানে ওনার কথাতে কিন্তু এটা বোঝাই যেত না। তো এবার ওনাদের সাথেও আমাদের বেশ কয়েকদিনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো ওই ভদ্রমহিলা উনি কিন্তু আমাকে প্রায়ই বলতেন যে আমাদের ঘরে এসো, মানে যেরকম হয় না যে প্রতিবেশীরা যেরকম বলে যে আপনি আমাদের বাড়ি এসে ঘুরে যাবেন, তো ঠিক সেম ওরকম করেই কিন্তু ওই ভদ্রমহিলা আমাকে বলতেন। তো দিদিভাই বলছে, যখন আমি প্রথম এই হাউজিংয়ে এসেছি, তো আমি কিন্তু দু একবার ওনাদের ঘরে যাইও, এবং এবার ভদ্রতার খাতিরে আমিও তাকে বলেছিলাম যে আমাদের নিচে যাতে আসার জন্য আমাদের রুমে। কিন্তু বেশ কয়েকবার ওনাকে বলার পরেও আমি একটা জিনিস লক্ষ্য করি, মানে উনি আমাকে যেতে বলতেন এবং আমাদেরকে খুব আদর আপ্যায়নও করতেন ঠিকই, কিন্তু আমাদের রুমে মানে আমরা যে ফ্লোরটায় থাকতাম একতলায়, ওখানে কিন্তু উনি আসতে চাইতেন না। মানে ওনাকে হয়তো অনেকবার আমরা বলেওছি, কিন্তু উনি টোটালি বিষয়টাকে ইগনোর করতেন। তো এই জিনিসটা কিন্তু আমরা বেশ কয়েকবার লক্ষ্য করি। এবার এর মধ্যে একটা কথা বলি, উনি যেহেতু নন বেঙ্গলি ছিলেন বলে উনি কিন্তু টোটালি ভেজিটেরিয়ান ছিলেন, এবং ওনার হাজবেন্ডও কিন্তু ভেজ খেতেন। তো এবার আমি সেটাই ভাবতাম যে যেহেতু আমাদের এই ফ্লোরে আমরা আমিষ রান্না করি, তো যে কারণে হয়তো উনি আসতে চান না। তো এইটা আর কি আমরা নিজেরাই একটা নিজেদের মনের মধ্যে ধারণা করে নিয়েছিলাম। তো তারপর থেকে আর আমরা তাকে সেরকম বলতামও না। আর এর মধ্যে আমার আরেকটা জিনিস বেশ কৌতূহল লাগতো, সেটা হচ্ছে যে প্রায় ৫-৬ বছর হয়ে গিয়েছে উনি যেটা বলছেন যে এখানে ওনারা আছেন, এবং তারও নিশ্চয়ই ২-৩ বছর আগে ওনাদের বিয়ে হয়েছে। তো ওনাদের কিন্তু কোনো সন্তান-সন্ততি ছিল না। মানে এই জিনিসটা আমি কিন্তু লক্ষ্য করেছিলাম। এবার আমি প্রথম ওনাকে একবার জিজ্ঞাসাও করি যে, "আপনাদের কি কোনো মানে সন্তান নেই?" এবার উনি দেখেছিলাম মানে ওই বিষয়টি শুনে না মানে টোটালি কেমন যেন চুপ করে যান। এবার হতেই পারে কারোর হয়তো কোনো পার্সোনাল বিষয়, সেটাতে আমার তো সেরকমভাবে জিজ্ঞাসা করাটাও ঠিক না। এবার ১ম যখন ওনার এই ব্যবহারটা আমি দেখি, তো তারপর কিন্তু ওনাকে আর আমি এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিনি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাদের মোটামুটি বেশ ভালোই কেটে যাচ্ছিল। আর আমার হাসব্যান্ড যেহেতু মানে সবসময়তে সময় পেতেন না, তো সেজন্য উইকেন্ডে আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে ওই যে সমস্ত সবজি বা মাছ-মাংস বা যেগুলো মুদিখানার বাজার, সেগুলো আমরা কিন্তু করে আনতাম। তো এইভাবে কিন্তু প্রায় ১ টা মাস আমাদের বেশ সুন্দরভাবে কেটে যায়। মানে আমার যেটা মনের মধ্যে অজানা ভয় ছিল যে আমি আলিপুরদুয়ারের মতো জায়গায় এসে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করব। কিন্তু তখন ওই ১ মাসের মধ্যে আমি এতটাই এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছিলাম, তখন মনে হচ্ছিল যে মানে না এলেই হয়তো অনেক কিছু মিস করে যেতাম। তো এবং ওখানকার জল কিন্তু সত্যি খুব ভালো। মানে আমার এতটা ভালো স্যুট করে গিয়েছিল, মানে আমি খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই আবার আমার খিদে লেগে যেত। মানে এরকম কিন্তু মানে জলটা কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক, এবার একদিনের কথা আমি বলছি, মানে সেই দিন থেকে কিন্তু মূল ঘটনার সূত্রপাত ওখানে হয়। তো এবার আমার হাসব্যান্ড যেহেতু খুব সকালবেলাতেই খাওয়া-দাওয়া করে অফিস চলে যেত। এবার তারপর ওই বিকেল ৪:৩০ ৫টা বেজে যেত ওর ফিরতে। তো
তো আমি কি করতাম, এবার আমার যেহেতু বাড়ির যা যাবতীয় সমস্ত কাজকর্ম মানে ঘরদোর পরিষ্কার করা, তারপর মানে বাসন ধোয়া, কাপড় কাচা, মানে সবকিছু করে তারপর কিন্তু আমি স্নান-টান করে খাবার খেতাম। মানে আমার খেতে দুপুরবেলায় কিন্তু ওই 2:30-3টে এরকম বেজে যেত। এবার কোনোদিনই দুপুরবেলায় কিন্তু আমি ঘুমাতাম না। মানে আমার একটা এটা নেশা ছিল বলতে পারো, যে প্রতিদিনই খাওয়া-দাওয়ার পর আমি কিন্তু এসে একটা যেকোনো সিনেমা আমি দেখতাম। মানে সেটা যাই হোক না কেন, হিন্দি, বাংলা যাই হোক, আমি কিন্তু একটা দেখতাম। এবার আমি ওই খাওয়া-দাওয়া করে যখন এবার আমি বেডরুমে ঢুকতাম, এবার তার ঠিক ওই ১-১.৫ ঘন্টা পরে আমার হাসব্যান্ড যেহেতু আসবে বলে, আমাদের হাউজিং এর যে মেইন গেটটা সেটা কিন্তু আমি লকটা খুলে রাখতাম। লকটা খুলে আমি দরজাটাকে ভেজিয়ে রেখে দিতাম। এবার যেহেতু অত বড় একটা অ্যাপার্টমেন্ট, চারিদিকে প্রচুর সিকিউরিটি গার্ড, তো যে কারণে আমার মানে সেই ভয়ের কিন্তু কোনো কারণই নেই যে কোনো চোর-টোর ঢুকবে বা কিছু, এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই। তো যে কারণে এই জিনিসটা আমি পুরো নিশ্চিন্তে ছিলাম বলে আমি কিন্তু ওই যে মেইন যে সদর গেট, তো সেই গেটের লকটা খুলে রেখে আমি কিন্তু বেডরুমে চলে আসতাম এবং তারপর আমি আমার মতো সিনেমা দেখতাম। এবার আমাদের যে ডাইনিং পোর্শনটা, এবার দরজা দিয়ে, যেটা আর কি মেইন গেট, সেটা দিয়ে ঢুকলেই কিন্তু সোজা আমার রুমে আসতে গেলে ডাইনিংটা পরিষ্কার একদম দেখা যাবে। আর আমাদের বেডরুমে ঢোকার যে গেটটা, সেই গেটের একদম ডান দিকের গায়ে লাগোয়া হচ্ছে ওইখানটা করে একটা টেবিলের উপর টিভিটা রাখা ছিল। আর ঠিক তার একদম সামনাসামনি আমাদের খাটটা ছিল। এবার খাটে আমি যেহেতু ওরকম মানে হেলান দিয়ে বসে টিভিটা দেখতাম, তো টিভির সাইডেই যেহেতু দরজা, মানে পুরোটাই একদম আমার চোখের সামনে। তো সেই দিনও কিন্তু ওরকম দুপুরবেলায় আমি খাওয়া-দাওয়া করে আমার বেডরুমে এসে সিনেমা দেখছি। তো এবার ডাইনিংয়ে আমি একটা লাইট জ্বালিয়ে রাখতাম, কিন্তু আমাদের যে বেডরুমটা সেখানে কিন্তু আমি কোনো আলো জ্বালাতাম না। মানে বেডরুমে ওই ডাইনিং থেকে কিছুটা আলো আসতো, তারপর টিভির আলো, মানে মোটামুটি ঘরটা একদম পুরো আলোই থাকতো। তো সেই দিনও ওরকম দুপুরবেলাতে আমি বসে টিভি দেখছি। তো টিভি দেখতে বেশ খানিকক্ষণ হয়ে গেছে, মানে প্রায় ০.৫ ঘন্টা মতো হয়ে গেছে, ৩:৩০ এরকম বাজে বিকেল। তো এমন সময়তে আমার হঠাৎ যেন মনে হয় যে আমাদের যে ঘরে ঢোকার দরজা, সেই দরজার একটা সাইড থেকে একটা কোনো ছোট বাচ্চা যেন আমাকে উঁকি মেরে বেশ কয়েকবার দেখছে। এবার ১ম এ ২-১ বার এই জিনিসটা হওয়াতে আমি অতটা ওই জিনিসটা মানে ওই ব্যাপারটায় অতটা আমি ফোকাস করিনি। কারণ আমি তখন মন দিয়ে একদম সিনেমাটা দেখছি। তো 3rd টাইম যখন আবার ওটা হয়েছে, মনে হচ্ছে যেন দরজা থেকে কেউ একটা উঁকি মারছে। এবার দেখবে তোমার যতই একটা যেকোনো দিকে চোখ থাকুক না কেন, তোমার পাশে যদি কিছু একটা ঘটে, তুমি কিন্তু বুঝতে পারবে জিনিসটা। এবার সঙ্গে যখন ৩য় বার এই জিনিসটা হয়েছে, আমি কিন্তু ওই দরজার দিকে তাকাই। এবার দরজার দিকে যখন আমি তাকিয়েছি, আমি দেখি না, মানে আমার যেটা মনে হচ্ছিল যে কোনো একটা হয়তো ছোট্ট বাচ্চা বা কিছু মানে ওই সাইড থেকে একটা বারবার উঁকি মেরে যাচ্ছে। তো আমি তাকানোর পর যখন দেখি যে না, ওখানে কিছু নেই, তো তখন আমি ভাবি যে তাহলে হয়তো এটা আমার কোনো মনের ভুল-টুল হবে। তো ওই ভেবে মানে বিষয়টা আমি অতটা কিন্তু কোনো গ্রাহ্যই করিনি। আবার কিন্তু আমি আমার মতো সিনেমা দেখছি। এবার কিন্তু একটি ঘটনা ঘটে যায়। তো তখন ঠিক ১০-১২ মিনিট এরকম হয়েছে। আমি মানে তখনও পর্যন্ত টিভি দেখছি। তো হঠাৎ করে আমি দেখি মানে আমাদের যে মেইন গেটের দিক থেকে, আমার তো বাঁ সাইডে, মানে আমাদের রুমের বাঁ সাইডে হচ্ছে আমাদের কিচেনটা। এবার কিচেনে যেতে গেলেও কিন্তু সেই আমার দরজার সামনে দিয়েই যেতে হবে। মানে আমি কিন্তু দেখতে পাবো কেউ যদি কিচেনের মধ্যে ঢোকে। তো আমি দেখি যে একটা ওই ৪-৫ বছরের বাচ্চা খুব স্পিডে মানে ওই ডাইনিং এর এক সাইড থেকে কিচেনের দিকে যেন একদম তীর বেগে ছুটে ঢুকে গেল। এবার হঠাৎ করে এরকম কিছু একটা আমার একদম সামনে দিয়ে পাস হয়ে যাওয়াতে আমার মানে রীতিমতো আমি একদম চমকে গেছি। এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো আমি কি করি, আমি কিন্তু সঙ্গে বিছানা থেকে একদম পুরো লাফিয়ে নেমে পড়ি এবং আমি তখন কিন্তু কে করে চিৎকার করছি। এবার আমি বিছানা থেকে নেমে পড়েছি ঠিকই, কিন্তু আমার তখন কোনোভাবেই সাহস হচ্ছে না যে আমি ছুটে গিয়ে রান্নাঘরে দেখবো যে কে ওটা ঢুকলো। মানে আমি টিভির দিকে চোখ থাকলেও মানে দরজা দিয়ে যেহেতু ওটা পাস হয়েছে দরজার সামনে দিয়ে, তো আমি কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে ওটা কিন্তু কোনো একটা বাচ্চাই হবে। তো এবার তাও আমার মানে ন্যাচারালি ভয় লাগছে। আর তখন আমার এটা মনে হয়েছে যে আমার যে ডাইনিংয়ের যে ঢোকার যে মেইন দরজাটা, সেটা কিন্তু লক খোলা, এটা কিন্তু আমার তখন মাথায় এসছে। এবার আমি ভাবছি যে প্রায় ১ মাস যাবত আমি এখানে রয়েছি এবং এরকমভাবে আমি মানে থাকি। বিকেলবেলায় যখন মানে ওর আসার সময় হয়, তার আগে আমি দরজার লকটা আমি খুলে রাখি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের অ্যাপার্টমেন্টে এত চারিদিকে সিকিউরিটি গার্ড আছে, তো বাইরে থেকে তো কোনো লোক ঢোকার কোনো সম্ভাবনা নেই। এইসব কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে। কিন্তু তাও যে আমি ছুটে গিয়ে রান্নাঘরটা দেখবো যে কে এসেছে বা কিছু, আমার কিন্তু সাহসে হচ্ছে না। আমি ওই মানে ঘর থেকেই বারবার ওরকম কে করে চিৎকার করছি। এবার আমি যখন বেশ কিছুক্ষণ ওরকম অনেকবার চিৎকার করার পরও দেখছি যে কোনো রকম কোনো রেসপন্স নেই, মানে চারিদিকটা একদম পুরো নিস্তব্ধ।
তো আমি কি করি, আমি কিন্তু খুব সাহস করে ঘর থেকে বেরোই এবং ঘর থেকে বেরিয়ে আমি কিন্তু ১ম এই আমাদের যে ডাইনিং এর ঢোকার যে সদর দরজা, সেই মানে সদর দরজার দিকে আমি কিন্তু তাকাই ১ম এ। তো আমি দেখি যে হ্যাঁ, আমি যেরকম করে দরজাটাকে ভেজিয়ে রেখেছিলাম ওরকমই ভেজানোই আছে। তো এরপর ধীরে, ধীরে কিন্তু আমি রান্নাঘরের দিকে যাই এবং রান্নাঘরে গিয়ে আমি ১ম এ রান্নাঘরের লাইটটাকে অন করেছি। এবার লাইট অন করার পর আমি দেখছি যে না, রান্নাঘর যেরকম আমি মানে রেখেছিলাম ঠিক সেম ওরকমই আছে এবং চারিদিকে কোত্থাও কেউ নেই। তো তখন কিন্তু আমি মানে তবুও মানে নিজের মনের কৌতূহলটাকে যাতে মানে ঠিকঠাকভাবে আমি মেটাতে পারি, তো সেই জন্য কিন্তু আমার যে পাশে যে রুমটি ছিল সেটাও আমি চেক করি, আমি ওয়াশরুমটাও চেক করি। কিন্তু কোথাও কেউ নেই। মানে আমি কিছুক্ষণ আগে মুহূর্ত পর্যন্ত মানে যে জিনিসটা একদম পুরো স্পষ্ট দেখলাম, মনে হলো যে একটা কোনো বাচ্চা ছুটে এসে কিচেনে ঢুকলো, তাহলে সে গেলটা কোথায়? এবার ওই কিচেন থেকে যদি সে বেরোয়, মানে কিচেন দিয়ে তো আর বাইরে বেরোনোর কোনো জায়গা নেই। তাকে বেরোতে গেলে সেই ডাইনিং এর যে আমাদের সদর দরজা, সেটা দিয়ে ওকে বেরোতে হবে। এবার বেরোতে গেলে তো আমার সামনে দিয়ে তাকে যেতে হবে। তাহলে সে গেল কোথায়? তো তখন কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা মানে খটকা লাগতে শুরু করে যে আমি কি এতটাই ভুল দেখলাম? কারণ আমি তো একটা জিনিস মানে আমি একটা সিনেমা দেখছিলাম মনোযোগ দিয়ে, হঠাৎ করে এরকম কিছু দেখা এটা তো কখনোই সম্ভব নয়। তো আমি তাও তখন নিজের মনকে বোঝাচ্ছি যে তাহলে হয়তো এটা আমার মনের কোনো ভুল ছিল। কারণ একটা যদি জলজ্যান্ত একটা বাচ্চা যদি ঢোকে তাহলে সে গেলটা কোথায়? তো এবার আমার ওটা মনের ভুল মনে হলেও আমার কিন্তু তখন যেন কেমন একটা গাটা ভার, ভার লাগতে শুরু করে। এবার আমি তখন ভাবি যে আমার হাসব্যান্ড যখন আসবে আমি তখনই দরজাটা খুলে দেবো। তো এই ভেবে কিন্তু আমি তড়িঘড়ি গিয়ে আমার সদর দরজাটাকে লক করে দিই। তো এরপরে কিন্তু আমি আবার আমার মতো এসে মানে রুমের মধ্যে ওরকম সিনেমা দেখছি। তো বেশ কিছুক্ষণ পর কিন্তু আমার হাসব্যান্ড আসে। তো এবার আমার হাসব্যান্ড যখন এসেছে তো ওকে আমি এই বিষয়টা বলি যে, "জানো তো আজকে এরকম, এরকম কিছু ঘটনা ঘটেছে।" তো এবার আমার হাসব্যান্ড তখন বলছে যে, "এই আমাদের অ্যাপার্টমেন্টে কোনোদিন তো কোনো চোর-টোর ঢুকেছে বলে তো আমি কোনোদিন শুনিও নি। মানে আমি তো আরও ২ বছর ধরে এখানে রয়েছি। তো এটা তো এখানে চোর ঢোকা বা বাইরে থেকে কোনো লোক ঢোকার তো কোনো চান্সই নেই। তো তোমার এটা মনে হয় কোনো মনের ভুল-টুলই হবে।" তো দিদিভাই বলছে, "আমিও তখন বিষয়টাই মানে এটাই বিশ্বাস করি যে হ্যাঁ, সত্যি আমার হয়তো এটা কোনো মনের ভুলই হবে যে আমি হয়তো মানে এটা হয়তো আমি কোনো ভুল-টুলই দেখেছি।" এবার তখন আমার হাসব্যান্ড বলে যে, "দেখো তুমি তো যেহেতু একাই এই ফ্লোরটাতে থাকছো, এবার যতই চারিদিকে সিকিউরিটি গার্ড থাকুক না কেন, তুমি মেইন দরজাটাকে লক করেই রাখবে। আমি যখন আসবো তখন তুমি খুলে দেবে।" তো দিদিভাই বলছে, "তারপর থেকে কিন্তু আমি তাই করতাম। মানে আমার হাসব্যান্ড যখন অফিস থেকে ফিরতো, আমি কিন্তু তখনই গিয়ে ওকে দরজাটা খুলে দিতাম।" তো এইভাবে মোটামুটি আমাদের বেশ ভালোই কেটে যাচ্ছিল। তো তারপর কিন্তু বেশ কয়েকটা দিন আর কিচ্ছু ঘটেনি। মানে সবকিছু একদম পুরো স্বাভাবিক ছিল। এবার তখন এই বিষয়টা মানে আমার সাথে যে এরকম একটা ১ম কিছু একটা জিনিস ঘটেছিল, তো এই বিষয়টা তখন মাথা থেকে পুরো বেরিয়েই যায়। তো এরপর একদিনের ঘটনা আমি বলছি। তো সেইদিনও কিন্তু আমি অন্যান্য দিনের মতো একাই আছি। এবার আমার হাসব্যান্ড ওরকম অফিস চলে গেছে। আমি সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু তখন বাথরুমে স্নান করছিলাম। এবার আমাদের যে মেইন সদর দরজা ওটা তো সেই ইনসিডেন্টের পর থেকে আমি লক করেই রাখতাম এবং তারপর আমি বাথরুমে আছি, বাথরুমের ভেতর থেকেও আমার লক করা আছে। তো আমি যখন স্নান করছি আমি একটা জিনিস মানে একদম পুরো পরিষ্কার আমি শুনতে পাচ্ছি যে মনে হচ্ছে যেন সেই যে আমাদের ডাইনিং পোরশনটা সেইখানটা করে কোনো বাচ্চা যদি কোনো কথা বলে বা হয়তো ছুটে, ছুটে যখন খেলা করে যেরকম মানে একটা খিলখিল করে হাসা, তো সেই রকম একটা যেন আমি শব্দ পাচ্ছি। এবার বেশ খানিকক্ষণ ধরে যখন এই আওয়াজটা আমি পাই, তো তখন কিন্তু ওই যে বাথরুমের কলটা সেটা কিন্তু আমি বন্ধ করি। মানে আওয়াজটাকে আরো পরিষ্কার করে শোনার জন্য। এবার যখন আমি কলটা বন্ধ করেছি, তখন কিন্তু ওই শব্দটা আরো বেশি স্পষ্ট হয়। মানে মনে হচ্ছে যে আমি ওই বাথরুমের গেটটা খুললেই হয়তো ওখানে আমি কোনো বাচ্চাকে দেখতে পাবো। মানে আমি একদম পুরো পরিষ্কার শুনতে পাচ্ছি, মনে হচ্ছে না বাচ্চাটা নিজের মতো কথা বলছে, তারপর বাচ্চাটা খেলে বেড়াচ্ছে বা খিলখিল করে হাসছে। যেরকম একটা হয় বাচ্চা বাড়িতে থাকলে ঐরকম একটা আওয়াজ। এবার আমি তখন ভাবছি যে আরে এই বাচ্চা কোত্থেকে এলো? কারণ আমি তো একদম পুরো পরিষ্কার শুনতে পাচ্ছি যে ডাইনিং এ মনে হচ্ছে যেন কোনো একটা বাচ্চা আছে। এবার তখন আমি ভাবছি যে আমাদের যে মেইন গেট সেটা তো আমি ভেতর থেকে লক করেই রেখেছি। তাহলে বাইরে থেকে তো কারোর ঢোকা সম্ভব নয়। কিন্তু আমি তো নিজের কানে শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন ডাইনিং এ কেউ একজন আছে এবং সেটা একটা বাচ্চা। তো আমি কিন্তু তখন তড়িঘড়ি স্নান সেরে ওই বাথরুম থেকে বেরোতে যাই। এবার বাথরুমের যখন আমি লকটা খুলেছি এবং তারপর তো আমি দরজাটাকে ধাক্কা দিয়ে যখন খুলতে যাচ্ছি, আমি দেখছি বাথরুমের দরজা কিন্তু বাইরে থেকে আটকানো এবং তখনও পর্যন্ত কিন্তু সেই ডাইনিংয়ে ওই বাচ্চার আমি গলা কিন্তু শুনতে পাচ্ছি। এবার আমার একবার সিচুয়েশনটা তুমি ভাবো। মানে ওই একটা গোটা ফ্লোরের মধ্যে আমি একা আছি, তার মধ্যে আমি কিন্তু বাথরুমের ভেতরে লক।
এবং আমার যে মেন গেট সেটাও কিন্তু বন্ধ। মানে আমি যে কাউকে ডাকবো, যদি আমি চিৎকার করে কাউকে ডাকিও, সে তাহলে ভেতরে ঢুকবে কি করে? এবং আমি তখন ভাবছি যে এই দরজাটা বাইরে থেকে আটকালো কে? আর তখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউ সেই বাচ্চার গলার আওয়াজ আমি পাচ্ছি। এবার আমি তখন এতটা ভয় পেয়ে যাই, আমি কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকি বাঁচাও, বাঁচাও করে। এবার আমি তো বুঝতে পারছি যে আমার গলার আওয়াজ হয়তো কেউ শুনতেই পাবে না, কারণ আমি ভেতরে, তার উপরে একদম বাথরুমের মধ্যে আছি। এবার আমার কিন্তু তখন প্রচণ্ড প্যানিক হতে শুরু করে এবং আমি কিন্তু তখন প্রাণপণে চিৎকার করছি। আর দরজায় কিন্তু আমি ক্রমাগত ধাক্কা মেরে আছি। তো এই করতে, করতে প্রায় ১০-১৫ মিনিট দিদিভাই বলছে আমি কিন্তু বাথরুমের মধ্যে ওরকম আটকা পড়েছিলাম। এবং তারপর হঠাৎ করে ওরকম মানে দরজায় বাড়ি মারতে, মারতে দরজাটা কিন্তু অজান্তে মানে নিজে থেকেই কিন্তু খুলে যায়। এবং তারপর যখন আমি মানে যখন দরজাটা খুলেছে এবং তখন কিন্তু আমি রীতিমতো নিজেকে অসুস্থ ফিল করছি। এবং যখন আমি বেরিয়েছি বাথরুম থেকে, বেরিয়ে যখন আমি ডাইনিংয়ে এসছি, তখন আমি দেখছি যে কোত্থাও কেউ নেই এবং যে সদর দরজা সেটাও কিন্তু ভেতর থেকে ওই রকমই লক করা আছে যেরকম আমি বন্ধ করে রেখেছিলাম। তো আমার কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় লাগে। মানে আমি তখন ভাবছি, মানে তখন কিন্তু আমার মাথায় এটাই কাজ করতে শুরু করেছে যে আমাদের এই ফ্লোরটার মধ্যে কিছু একটা তো গন্ডগোল রয়েছে। কারণ সেই দিন ওই ঘটনাটি আমার সাথে ঘটেছিল, তখন আমার এই জিনিসটা তখন মাথায় চলে আসে এবং আজকে যে জিনিসটা ঘটলো এটা তো আমি নিজের কানে শুনেছি। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হলো যে ১ম দিন আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু আমার মাথা থেকে আমি পুরোপুরিভাবে বের করে দিয়েছিলাম। কারণ ওটা আমি ভেবেছিলাম যে হয়তো ওটা কোনো আমার মনের ভুল। তো সেই জিনিসটা কিন্তু আমার মাথাতে ছিলই না। তো যে কারণে আজকের এই ঘটনা ঘটাটা, যে পুরনো ঘটনা আমার মাথায় হয়তো অবচেতন মনে আমি ওটাকে নিয়ে ভাবছিলাম তাও নয়। তো তখন আমি কি করি, আমি আর কোনো দিকে না তাকিয়ে আমাদের মানে ডাইনিং এর গেটটাকে খুলে সোজা কিন্তু আমি দোতলায় উঠে যাই। মানে ওই যে সেই মালদা থেকে আসা যে ফ্যামিলিটা, আমি কিন্তু ওনাদের কাছে সোজা ছুটে চলে যাই। যেহেতু ওনাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। এবার আমি যখন ওনাদের দরজায় গিয়ে ওরকম নক করছি, তো ওই যে ভদ্রমহিলা, তো উনি কিন্তু গেটটা খোলেন এবং আমাকে দেখে মানে আমি তো তখন মানে রীতিমতো একদম পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছি, কারণ প্রচণ্ড আমার তখন ভয় করছিল। তো আমাকে ওই অবস্থায় দেখে উনি তখন বলছেন যে, "কি হয়েছে? তুমি এরকম কেন করছো?" তো দিদিভাই বলছে, "আমার যে তখন আমি যে তাকে কিছু একটা বলবো যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার কিন্তু সেই শক্তিটা শরীরে নেই। মানে আমি কিন্তু তখনও পর্যন্ত হাঁপাচ্ছি।" তো আমাকে তখন উনি ভেতরে নিয়ে আসেন এবং তারপর উনি জল-টল দেন। এবং একটু জল খাওয়ার পর যখন আমি আগের থেকে একটু ধাতস্থ হয়েছি, তো তখন কিন্তু আমাকে উনি জিজ্ঞাসা করছেন যে, "কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমার কি শরীর-টরীর খারাপ করছে?" এবার উনিও যেহেতু একাই থাকতেন, মানে উনারও হাসব্যান্ড যেহেতু জবে চলে যেত, আমিও মানে আমার হাসব্যান্ড জবে চলে যাওয়ার পর আমিও একাই থাকতাম। তো উনি ভেবেছেন হয়তো আমার কোনো শরীর খারাপ করেছে, যে কারণে হয়তো আমি ওপরে এসেছি। তো এরপর কিন্তু দিদিভাই বলছে আমি পুরো বিষয়টা ওনাকে বলি যে এই ঘটনা কিন্তু ঘটেছে। এবং ১ম যেদিন আমার সাথে ওই ঘটনাটি ঘটেছিল, আমি ওরকম সিনেমা দেখতে, দেখতে এরকম কিছু একটা দেখেছিলাম। সেই বিষয়টাও কিন্তু ওই ভদ্রমহিলাকে আমি জানাই যে, "জানেন তো এরকম ১ম এই জিনিসটা ঘটেছিল। তো তারপর এই বিষয়টায় অতটাও আমরা গ্রাহ্য করিনি। কিন্তু আজকে এরকম একটা ঘটনা ঘটেছে।" এবার দিদিভাই বলছে একটা জিনিস আমি লক্ষ্য করি, মানে ওই ভদ্রমহিলা আমাকে কিন্তু মানে খুব এক্সাইটেড হয়ে আমার কাছ থেকে সমস্ত বিষয়গুলো শুনছিলেন। কিন্তু যখন আমি এই টপিকে কথাটা বলি যে এরকম কিছু অদ্ভুতুড়ে ঘটনা আমার সাথে ঘটেছে, তখন কিন্তু মানে উনি, আমি বুঝতে পারি যে উনি কিন্তু টোটালি বিষয়টি ইগনোর করে যান এবং তিনি আমাকে বলছেন যে, "না, না অন্তরা, এটা হয়তো তোমার কোনো মনের ভুল হতে পারে। যেহেতু তুমি একা থাকছো, তো যে কারণে তুমি হয়তো বিষয়টিকে হ্যালোসিনেট করেছো। মানে আমরা এতদিন ধরে এই ফ্লোরের মধ্যে রয়েছি, আমরা দোতলাতেই থাকছি। কই আমাদের সাথে তো এরকম কিছু ঘটনা ঘটেনি।" মানে উনি মানে ওই ভদ্রমহিলা কিন্তু আমাকে এই কথাটা বলছেন। এবার দিদিভাই বলছে, "এটা তো আমার কখনোই মনের ভুল নয়। কারণ আমি তো ওইসব নিয়ে কোনো কিছুই ভাবছিলাম না। আমি হঠাৎ করে কিন্তু বাথরুম থেকে এই ডাইনিং এর মধ্যে এরকম একটা বাচ্চার আমি আওয়াজ পাই। এবং যদি ধরেও নিই তর্কের খাতিরে যে ওই বাচ্চার গলার শব্দটা আমার মনের ভুল ছিল, তাহলে আমার বাথরুমটাকে বাইরে থেকে লক কে করেছিল? এটা তো আমার কখনো মনের ভুল হতে পারে না।" তো আমি কিন্তু ওনাকে অনেকবার এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি এবং আমি কিন্তু যুক্তি দিয়ে ওনাকে বোঝাচ্ছিলাম। কিন্তু উনি কোনোভাবেই আমার কোনো কথাই মানতে চাইছিলেন না। তো যাই হোক, এবার আমি ওনাকে এই বিষয় নিয়ে অতটা জোরাজুরি করিও না। কিন্তু দিদিভাই বলছে তখন কিন্তু আমি একদম পুরোপুরিভাবে সিওর হয়ে যাই যে আমাদের ফ্লোরের মধ্যে এমন কিছু একটা গন্ডগোল তো রয়েছেই। তো আমি তখন শুধুমাত্র আমার হাসব্যান্ডের আসার অপেক্ষা করছিলাম এবং তখনও পর্যন্ত মানে ওই বিকেল পর্যন্ত কিন্তু আমি ওই ভদ্রমহিলার ওই দোতলার ফ্লোরেই কিন্তু আমি ছিলাম। এবং তারপর আমার হাসব্যান্ড যখন আসে, তখন আমি ওর সাথে আমাদের রুমে যাই। কারণ আমার একার পক্ষে তখন ওই রুমের মধ্যে ঢোকা কোনোভাবেই সাহসে কুলোচ্ছিল না। তো এরপর যখন আমার হাসব্যান্ড আসে, আমি ওকে পুরো বিষয়টা জানাই যে, "জানো তো আজকে এরকম, এরকম কিছু ঘটনা ঘটেছে।"
এবার ও কিন্তু প্রথমে শুনে মানে পুরো বিষয়টাই অস্বীকার করে এবং ও বলে যে, "দেখো তুমি তো যেহেতু একদম নতুন জায়গায় এসেছো, খুব বেশি দিন তো আমাদের আসা হয়নি এবং তুমি হয়তো সেই দিনের কথাটাকে মনে রেখে আজকে তোমার এই জিনিসটা ঘটেছে। তো তুমি এইসব নিয়ে এত কিছু ভেবো না, এইসব কোনো ব্যাপার না।" তো এবার দিদিভাই বলছে, "আমি কিন্তু আমার হাসব্যান্ডকেও এই বিষয়টা কোনোভাবেই বিশ্বাস করাতে পারি না।" তো এরপর থেকে যেটা হতো, আমি তো ওই সকাল ১০টার পর থেকে ওই বিকেল ৪:৩০-৫টা পর্যন্ত একাই ওই আমাদের ফ্লোরটায় থাকতাম। তো আমার কিন্তু প্রচণ্ড ভয় করতো এবং আমাদের যিনি আর কি গুরুদেব, তো আমি কিন্তু সবসময়তে ওই গুরুর নামকে জপ করতাম আর আমার যে বাড়ির কাজগুলো সেগুলো কিন্তু আমি করতাম। মানে আমার সবসময়তেই মনে হতো যেন ওই যে মানে আমি যেহেতু একা থাকছি, হয়তো আমি কিচেনে আছি, আমার মনে হতো যেন বাইরে থেকে কেউ আমাকে দেখছে। বা হয়তো আমি বেডরুমে বসে আছি, মনে হতো যেন ওই যে যেরকম আমি দেখেছিলাম যে কেউ আমাকে উঁকি মেরে দেখছে, তো ওরকমই যেন কেউ বাইরে থেকে আমাকে ফলো করছে। মানে এই জিনিসগুলো যেন সবসময় আমার মনে হতো এবং একটা আতঙ্কের মধ্যে যেন আমি সবসময় থাকতাম। তো এইভাবেই আরকি দিনগুলো কাটছিল। আর আমার হাসব্যান্ড যতক্ষণ আরকি সকালে বাড়িতে থাকতো, মানে ওই সকাল ১০টা কি ১০:৩০ পর্যন্ত, তো তার মধ্যেই কিন্তু আমি আমার স্নানটা সেরে নিতাম। মানে ওই যে আগের দিন যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল যখন আমি বাথরুমে ছিলাম, তো সেই ইনসিডেন্টের পর আমার আর কোনোভাবেই সাহসে কুলোতো না। মানে আমাদের ফ্লোরে কেউ নেই এমন অবস্থায় আমি বাথরুমে গিয়ে স্নান করব। কারণ ওরকম তো হতেই পারে যে আবার হয়তো ওরকম বাইরে থেকে ছিটকিনিটা বন্ধ হয়ে গেল। তো এই প্যানিকটা কিন্তু সবসময় আমার মনের মধ্যে কাজ করত। তো যে কারণে আমার হাসব্যান্ড থাকাকালীন অবস্থাতেই কিন্তু আমি স্নানটা সেরে নিতাম। তো এইভাবেই তখন আমাদের দিন কাটছে। তো এই করতে, করতে একদিনের ঘটনা, সেদিন কিন্তু আমার সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো ছিল না। মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি মানে আমার কিন্তু বেশ জ্বর। এবার আমার তখন এতই শরীর খারাপ করছে, তো আমার হাসব্যান্ডকে তখন আমি বলি যে, "আমি আজকে আর কিছু রান্না-বান্না করতে ভালো লাগছে না। তো তুমি যখন অফিস থেকে ফিরবে, তখন তুমি খাবার কিনে এনো।" তখন আমার হাসব্যান্ড বলে যে, "ঠিক আছে, তোমার যখন এত শরীর খারাপ, তোমাকে আজকে আর কিছু রান্না-বান্না করতে হবে না।" তো দিদিভাই বলছে যে, আমার হাসব্যান্ড অফিস চলে যাওয়ার পর আমি একটা মেডিসিন খেয়ে আমি শুয়ে পড়ি। এবার মানে তখন কিন্তু আমার বেশ জ্বর শরীরে। তো আমি বেডরুমে ওরকম শুয়ে আছি। আমি চোখটা বন্ধ করে শুয়ে আছি। তো তখন ওই দুপুর ২টো কি ২:৩০ এরকম হবে। ঠিক এমন সময়তে আমি কিন্তু বুঝতে পারছি যে আমার শরীরে কিন্তু তখন রীতিমতো জ্বরটা একদম জাঁকিয়ে বসছে। মানে আমার একদম চোখ মুখ জ্বালা করছে এবং টেম্পারেচারও প্রচণ্ড হাই, আমি বুঝতে পারছি। এবার ওই অবস্থাতেই আমি কিন্তু চোখটা বন্ধ করে রুমে শুয়ে আছি। তো হঠাৎ করে আমি এটা একদম পুরো পরিষ্কার ফিল করতে পারছি। মনে হচ্ছে যেন আমার বেডরুমের মধ্যে কেউ যদি খালি পায়ে ঘরের মধ্যে ছুটে বেড়ায়, তাহলে যেরকম একটা শব্দ হয় ধপ, 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 ধপ করে, ঠিক ওরকম একটা শব্দ মানে গোটা ঘরময় কিন্তু আমি পাচ্ছি। এবার দিদিভাই বলছে, "আমি তো তখন ঘুমাইনি। আমি চোখটা জাস্ট বন্ধ করে শুয়েছিলাম।" কিন্তু এই শব্দটা পাওয়ার পর যখন আমি চোখ খুলে তাকাতে যাচ্ছি, ভাই বিশ্বাস করবে না, আমি কিন্তু চোখ খুলতে পারছি না। মানে মনে হচ্ছে যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে আমার চোখটাকে পুরো আটকে রেখেছে। এবার আমি এত প্রাণপণে চেষ্টা করছি যে আমি চোখ খুলে দেখবো যে ঘরের মধ্যে এরকম ছুটোছুটি কে করছে। এবার আমাদের যে হাউজিং এর মেইন গেটটা সেটা তো আমি লক করে রেখেছি। তাহলে বাইরে থেকে তো কারোর ঢোকা সম্ভব নয়। এবার ২ দিন পর, পর এরকম যে ইনসিডেন্ট আমার সাথে ঘটেছিল, আমার কিন্তু তখন মনের মধ্যে ওই জিনিসটাই কাজ করছে। মানে আমি ভাবছি আজকেও কি এরকম কিছু ঘটনা ঘটবে? তো দিদিভাই বলছে, "আমি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি এবং আমি কিন্তু তাকানোর চেষ্টা করছি। মানে আমি তাকিয়ে দেখবো যে ঘরের মধ্যে এক্সাক্টলি কে আছে।" কিন্তু কোনোভাবেই আমি চোখটা খুলতে পারছি না। তো এই করতে, করতে বেশ কিছুক্ষণ মানে বেশ কয়েক মিনিট আমি এরকম শব্দটা পাই। তো তারপর হঠাৎ করে মানে উইদিন সেকেন্ডের মধ্যে রান্নাঘরে মনে হলো যেন ঝনঝন করে রান্নাঘরের যত বাসনপত্র ছিল সব যেন একসাথে পড়ে গেল। এবার এই শব্দটা যখন হয়েছে, আমি কিন্তু সঙ্গে, সঙ্গে চোখ খুলেছি। মানে হঠাৎ করে একটা অদৃশ্য শক্তি বলে আমি যেন চোখটা খুলে তাকাই এবং যখন আমি চোখ খুলে তাকিয়েছি, আমি কিন্তু একদম উঠে বিছানাতে বসে পড়ি। এবার আমি এদিক ওদিক চারিদিকটা একদম পুরো ভালোভাবে দেখছি যে এতক্ষণ যে শব্দগুলো পাচ্ছিলাম এটা কোত্থেকে আসছে। তো দিদিভাই বলছে তখন কিন্তু চারিদিকটা একদম পুরো নিস্তব্ধ। মানে ওই যে একটা হাঁটার শব্দ আমি পাচ্ছিলাম, তার উপরে যে রান্নাঘরে ওরকম ঝনঝন করে বাসনটা পড়ল, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি। এবার আমি কিন্তু তখন ওই শরীর নিয়ে মানে একবার চিন্তা করো, তখন কিন্তু আমার শরীরে প্রচণ্ড জ্বর। মানে ওই শরীর নিয়ে আমি কিন্তু তখন ছুটে গিয়েছি রান্নাঘরে। মানে ওই যে বাসন পড়ার শব্দটা পেয়েছিলাম, ওটা আদৌ সত্যি ঘটেছে কিনা সেটা আমি দেখার জন্য। এবং যখন আমি রান্নাঘরে ঢুকেছি, মানে ভাই বিশ্বাস করবে না, আমি ডাইনিংয়ে তো লাইটটাকে সবসময় জ্বালিয়ে রাখতাম। মানে দিনে রাত্রে সবসময় কিন্তু আমার ডাইনিংয়ের লাইটটা জ্বলতো। আর রান্নাঘরের দরজাটা কিন্তু খোলা ছিল। আর রান্নাঘরটা অন্ধকার ছিল, মানে লাইটটা অফ ছিল। এবার ওই ডাইনিংয়ের আলোটা কিছুটা রান্নাঘরে পড়েছে। তো সেই আলোতে আমি দেখতে পাই যে আমাদের যে সিঙ্কটা ছিল,
সেই সিঙ্কের নিচে কিছু একটা কালো মতো জিনিস গুটি সুটি মেরে বসে আছে, এবং ওর চোখগুলো ঠিক এতটাই বড় এবং আগুনের পিণ্ডের মতো জ্বলজ্বল করছে, এবং সেই দুটো চোখ দিয়ে যেন আমাকে এক দৃষ্টিতেও দেখছে, এবং গোটা রান্নাঘরের বাসনপত্র একদম পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। এবার এই জিনিসটা যখন আমি দেখেছি, এবার ওই রান্নাঘরটা যেহেতু আলো আঁধারি ছিল, আমি পরিষ্কার তো বুঝতে পারছি না যে এক্স্যাক্ট ওটা কি, কিন্তু ওখানে যে কেউ একটা বসে আছে এটা কিন্তু আমার কাছে একদম পুরোপুরিভাবে স্পষ্ট। তো এটা দেখার পর আমি কিন্তু মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যাই। মানে আমার শরীরে তখন এত জ্বর, তার উপরে আমি এতটা ভয় পেয়েছি, আমি কিন্তু চিৎকার করতে করতে আমাদের যে মেন গেটটা সেটা খুলে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের যে মাঠটা ছিল সেই মাঠে কিন্তু আমি ছুটে বেরিয়ে আসি। এবার সামনে যে কেয়ারটেকার দাদাটি ছিলেন, তো উনি আমাকে এরকম হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে আসতে দেখে উনি তখন আমাকে বলছেন যে, ম্যাডাম কি হয়েছে, আপনি এরকম করে কেন ছুটে আসছেন? তো তখন আমি ওনাকে বলি যে, দাদা আপনি তাড়াতাড়ি চলুন, আমার রান্নাঘরে আমি কিছু একটা দেখেছি। এবার উনি তখন এটা শুনে উনিও বেশ অবাক হয়ে গেছেন, এবং আমার সঙ্গে উনি মানে সঙ্গে সঙ্গে আর কি ছুটে আসেন। এবং যখন উনি এসেছেন, আমরা তো দেখতে পাই যে রান্নাঘরের বাসনপত্র চারিদিকে একদম পুরো ছড়ানো ছেটানো, কিন্তু আমি যেটা দাবি করছিলাম যে সিঙ্কের নিচে আমি কিছু একটা ওরকম দেখেছি ভয়ানক জিনিস, তো ওটা কিন্তু আর তখন ওখানে নেই। এবার ওটা যে কোনো জন্তু বা কিছু ছিল না, এটা তো আমি তখন পুরোপুরি একদম শিওর হয়ে গিয়েছিলাম, কারণ অত বড় বড় এবং ওরকম লাল লাল চোখ, এটা তো কখনো কোনো জন্তু বা কোনো পশু পাখির হতে পারেই না। আর যদি তর্কের খাতিরে আমি এটা ধরেও নিই যে ওটা কোনো জন্তুই ছিল, তাহলেও বেরোলোটা কোন দিক দিয়ে? মানে আমি তো দরজা দিয়ে বেরিয়েছি এবং চারিদিকের আমার জানলা দরজা সবকিছু বন্ধ, তাহলে ঢুকলোই বা কোন দিক দিয়ে আর বেরোলোই বা কোন দিক দিয়ে? এবার আমি তখন ঠিক এতটাই ভয় পেয়ে গিয়েছি, এবং আমি যেহেতু এটা নিজের চোখে দেখেছিলাম, তাই আমার কাছে তো এটা অবিশ্বাস করার মতো কোনো জিনিস না। তখন ওই কেয়ারটেকার দাদাটিকে আমি বলি যে, জানেন তো দাদা, আজকে বলে নয়, এরকম বিগত দুদিন কিন্তু আমি এই জিনিসটা দেখেছি, মানে আমার সাথে যেটা হয়েছিল আমি কিন্তু সেটা ওনাকে বলি। এবার উনি এই পুরো বিষয়টা শুনে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য চুপ করে যান। মানে ওনার চোখ মুখ দেখে জিনিসটা মনে হচ্ছিল যে উনি হয়তো এই বিষয়ে কিছু জানেন। তো বেশ কিছুক্ষণ উনি চুপ করে থাকার পর উনি আমাকে বলেন যে, ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কাউকে এই কথাটা না বলেন। তো তখন দিদিভাই বলছে, আমার তো একেই মনে এই বিষয় নিয়ে বিশাল একটা কৌতূহল ছিল, তার উপরে আমি এতটা ভয় পেয়েছিলাম। তো তখন আমি ওনাকে বলি যে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? তো তখন কিন্তু সেই দাদাটি আমাকে একের পর এক বলতে শুরু করেন, এবং উনি যেটা আমাকে বলেন, আপনাদের দোতলায় যে ফ্যামিলিটি থাকে তারা এই আপনাদের ফ্লোরটায় থাকতেন, মানে আমরা যে একতলাটায় থাকি ওখানেই কিন্তু ওনারা থাকতেন, এবং ওনাদের কিন্তু একটি ছোট মেয়ে ছিল। তো সেই মেয়েটি টিবি রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যায়, এবং ওই মেয়েটি এখানেই মারা গিয়েছিল। তো বাচ্চাটিকে কিন্তু অনেক রকমের ট্রিটমেন্ট করানো হয়, মানে প্রচুর ডক্টর দেখানো হয়েছিল, কিন্তু আলটিমেটলি ওনারা কিন্তু ওই বাচ্চাটিকে বাঁচাতে পারেননি। তো এরপর ওনারা ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েন। তো তারপর ওনারা বেশ কিছুদিন এখানে থাকেন ঠিকই, কিন্তু তারপর যেটা আর কি আমরা কানাঘুষো শুনেছিলাম, যে ওনারা কিন্তু এই ফ্লোরটিতে থাকতে পারছিলেন না, মানে ওনাদের বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল। তো যে কারণে কিন্তু ওনারা অ্যাপ্লাই করে এই দোতলায় চলে আসেন, এবং দোতলাতে তারপর থেকে কিন্তু ওনারা এখানেই আছেন। তো এতদিন যাবত মানে প্রায় ৪-৫ বছর হলো এই যে আপনারা যে ফ্লোরটিতে আছেন এটা কিন্তু এরকম তালাবন্ধ অবস্থাতেই ছিল। তো আপনারা আসার পর আবার এটা আপনারা ব্যবহার করছেন। তো দিদিভাই বলছে, আমি ওই যে কেয়ারটেকার দাদাটির কাছে যখন এই একের পর এক বিষয়গুলো শুনছি, মানে আমার তখন মনে হচ্ছে যে তাহলে আমি এতদিন যেগুলো আমি নিজের মনের ভুল বলে ভাবছিলাম সেগুলো তাহলে কোনো মতেই মনের ভুল নয়, মানে আমার সাথে তাহলে জিনিসগুলো ঘটতো, এবং আমি রীতিমতো একটা ভূতের সঙ্গে থাকছিলাম। মানে দিদিভাই বলছে এটা কিন্তু আমি নিজেই নিজে তখন ফিল করছি। তো এরপর কিন্তু আমি আমার হাজব্যান্ড আসা পর্যন্ত ওই আমাদের যে ফ্লোরটার যে আমাদের দরজার সামনে বাইরে ওখানটা করে কিন্তু আমি অপেক্ষা করছিলাম, এবং যখন আমার হাজব্যান্ড আসে, ও যখন আমাকে বাইরে দেখছে আমি এইভাবে বসে আছি, তো ও বলছে, তোমার শরীর খারাপ, তুমি এভাবে বাইরে কেন বসে আছো? তো তখন দিদিভাই বলছে, আমি আমার হাজব্যান্ডকে পুরো বিষয়টি বলি, এবং ওই যে কেয়ারটেকার দাদাটি আমাকে এই কথাটি বলেছে সেটাও আমার হাজব্যান্ডকে কিন্তু আমি জানাই, এবং ওই যে কেয়ারটেকার দাদা সেও কিন্তু আমার হাজব্যান্ডকে পুরো বিষয়টি বলে। তো তখন আমার হাজব্যান্ড কিন্তু এটা মানে বিশ্বাস করে, কারণ প্রথমত হচ্ছে আমার তখন এত শরীর খারাপ, ধুম জ্বর শরীরে, সেই অবস্থায় আমি এরকম করে বাইরে বসে আছি, তার মানে তো নিশ্চয়ই কিছু একটা তো ঘটনা ঘটছে। এবং তারপর যে ওই রান্নাঘরে বাসনপত্রগুলো ওইভাবে পড়েছিল অগোছালো হয়ে, পুরোটা নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে দেখায় যে দেখো এরকম জিনিসটা আজকে ঘটেছে। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু আমার হাজব্যান্ড এই জিনিসটা বিশ্বাস করে। তো এরপর আমি তো ওকে বলি যে, আমি এইখানে আর এক মুহূর্ত থাকবো না, তুমি যত তাড়াতাড়ি পারো এটাকে তুমি চেঞ্জ করার চেষ্টা করো। তো তখন আমার হাজব্যান্ড অফিসে জানায়, এবং তারপর এক সপ্তাহের মধ্যে মানে যে বিল্ডিংটায় আমরা থাকতাম তার পাশের বিল্ডিংটায় আমাদেরকে শিফট করা হয়, এবং ওখানেও আমরা একতলাতেই থাকতাম। তো
তো দিদিভাই বলছে তারপর 2016 সাল পর্যন্ত আমার হাজবেন্ডের ওই আলিপুরদুয়ারেই পোস্টিং ছিল। তো ওখানে আমরা এই বিগত 5টা বছর কাটিয়েছি, এবং যেহেতু ওই বিল্ডিংটার সামনে দিয়ে আমাদের মেন যে অ্যাপার্টমেন্টের যে মেন দরজাটা ওটা দিয়ে আমাদের বেরোতে হতো, তো ওটার সামনে দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হতো। তো দিদিভাই বলছে আমি ওটা দিয়ে যে যাতায়াত করতাম আমি কিন্তু ভুলেও সেই বিল্ডিংয়ের দিকে তাকাতাম না। মানে এতটাই আমার ওই বিল্ডিংটাকে নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল মনের মধ্যে। এবং এই 5 বছরে আমি এরকম 3-4টে ফ্যামিলিকে আসতে দেখি ওই ফ্লোরটায়, মানে যেটা আর কি আমরা থাকতাম। তো যারা আর কি ওখানে চাকরির সূত্রে আসতো তারা তাদের ফ্যামিলি নিয়ে অনেক কয়েকবার উঠেছিলেন, মানে 3-4টে ফ্যামিলি ওখানে উঠেছিলেন। তো ওই মানে প্রত্যেককেই দেখতাম ওই 1.5-2 মাসের বেশি কিন্তু ওখানে কেউ স্টে করতে পারতো না, মানে তারা কিন্তু আবার চেঞ্জ করে নিত। এবার কি কারণে তারা চেঞ্জ করছে সেটা জানা না গেলেও দিদিভাই বলছে আমি তো জানতাম যে এক্স্যাক্ট কারণটা কি, কারণ আমি তো এটার পুরো ভুক্তভোগী। তো যাই হোক 2016 সাল পর্যন্ত মানে প্রায় আরো 5টা বছর আমরা ওই অ্যাপার্টমেন্টে ছিলাম, মানে অন্য বিল্ডিং এ থাকলেও ওই অ্যাপার্টমেন্টের মধ্যে আমরা ছিলাম। তো আমাদের সাথে কিন্তু আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো এরপর আমার হাজবেন্ডের আবার কলকাতায় পোস্টিং হয়ে যায় এবং সেখানে আমরা চলে আসি। তো এখন আমরা সবাই ভালো আছি, আমাদের একটি ছেলেও আছে। তো আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনেই তোমার চ্যানেলের ঘটনা শুনি, আমাদের ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আজকে আমাদের জীবনে ঘটে যাওয়া এরকম একটি বাস্তব ঘটনা তোমার সাথে শেয়ার করলাম। তো তুমি যদি আমাদের এই ঘটনাটি পড়ে শোনাও আমাদের খুব ভালো লাগবে। তো দিদিভাই আজকে আপনাদের এই ঘটনাটি আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আমি পড়ে শোনালাম, এবং পার্সোনালি বলতে গেলে আমার তো আজকে এই ঘটনাটি শুনে অসাধারণ লেগেছে। তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো দিদিভাইরা প্রথম যে হাউজিংটিতে উঠেছিলেন সেই বিল্ডিং নাম্বারটি কত ছিল? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও, আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বুবুন ঘোষ, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, শিখা রয়, বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম এবং শুভ্রা ধর। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন মানসি গুহ, বারাসাত থেকে অমিতা ঠাকুর, হাওড়া থেকে গীতা গোস্বামী এবং মালবিকা দে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো। তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।